আসসালামু আলাইকুম। রসায়ন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় দুটি হচ্ছে সমযোজী বন্ধনের আয়নিক বৈশিষ্ট্য এবং আয়নিক বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য। তো শুরু করা যাক। প্রথমেই সমযোজী বন্ধনের আয়নিক বৈশিষ্ট্য। প্রথমে জেনে নিই সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কিভাবে সৃষ্টি হয়? সমযোজী বন্ধন সৃষ্টি হয় দুটি অধাতব পরমাণুর মধ্যে একটি করে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে। সেক্ষেত্রে ইলেকট্রন দুটি ওই পরমাণু দুটির মাঝে অবস্থান করে। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি হাইড্রোজেন অণু। হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে একটি সমযোজী বন্ধন গঠন করে, ফলশ্রুতিতে তৈরি হয় হাইড্রোজেন অণু। এক্ষেত্রে দুইটি হাইড্রোজেনের একটি একটি করে মোট দুটি ইলেকট্রন ঠিক হাইড্রোজেন দুটির মাঝামাঝি অবস্থান করে, তৈরি হয় হাইড্রোজেন অণু। ঠিক একইভাবে আমরা আরেকটি অণুর উদাহরণ দেখি, যেমন HCl। হাইড্রোজেন ক্লোরাইড অণুতেও হাইড্রোজেন এবং ক্লোরিন একটি করে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে একটি সমযোজী বন্ধন গঠন করে। এক্ষেত্রে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে তড়িৎনাত্মকতার কিছুটা পার্থক্য রয়েছে। হাইড্রোজেনের তড়িৎনাত্মকতা আমরা জানি 2.1 এবং ক্লোরিনের তড়িৎনাত্মকতা 3। অর্থাৎ ক্লোরিনের তড়িৎনাত্মকতা হাইড্রোজেনের চেয়ে একটু বেশি। ফলে হাইড্রোজেন এবং ক্লোরিনের মাঝের ইলেকট্রন দুটির প্রতি ক্লোরিনের আকর্ষণ ক্ষমতা একটু বেশি। তাই হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যবর্তী ইলেকট্রন দুটিকে ক্লোরিন একটু নিজের দিকে বেশি পরিমাণে টেনে নেয়। অর্থাৎ এক্ষেত্রে সমযোজী বন্ধন ইলেকট্রন দুটি ঠিক দুই পরমাণুর মাঝে না থেকে কিছুটা ক্লোরিনের দিকে সরে যায়। আর এই কারণেই হাইড্রোজেন ক্লোরাইড অণুতে হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয় এবং ক্লোরিন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমযোজী বন্ধনের মাধ্যমে সৃষ্ট হইলেও দুটি অণুতে দুই ধরনের অবস্থা দেখা গেল। অর্থাৎ হাইড্রোজেন অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু বিদ্যমান থাকায় হাইড্রোজেন দুটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন দুটি ঠিক মাঝে অবস্থান করে, অর্থাৎ এক্ষেত্রে কোনো পোলারিটি সৃষ্টি হয় না, পোল বা মেরু সৃষ্টি হয় না। অপরদিকে হাইড্রোজেন ক্লোরাইড অণুতে হাইড্রোজেন এবং ক্লোরিনের তড়িৎনাত্মকতার পার্থক্য থাকায় হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয় এবং ক্লোরিন আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয়। আর এরই কারণে আমরা বলতে পারি সমযোজী বন্ধন আসলে দুই প্রকার। এক হচ্ছে বিশুদ্ধ সমযোজী বন্ধন, আর দুই অবিশুদ্ধ সমযোজী বন্ধন। যখন দুটি পরমাণুর তড়িৎনাত্মকতা সমান, সেক্ষেত্রে ওই সমযোজী বন্ধনে ইলেকট্রন দুটি ঠিক পরমাণু দুটির মাঝে অবস্থান করে। তাই ওই ধরনের সমযোজী বন্ধনকে আমরা বলে থাকি বিশুদ্ধ সমযোজী বন্ধন। যেমন হাইড্রোজেন অণু, সকল মৌলিক অণুর মধ্যে গঠিত হয় বিশুদ্ধ সমযোজী বন্ধন। অপরদিকে HCl অণুতে হাইড্রোজেন কিছুটা ধনাত্মক চার্জযুক্ত এবং ক্লোরিন কিছুটা ঋণাত্মক চার্জযুক্ত হয়। এক্ষেত্রে পোল বা মেরু সৃষ্টি হয়েছে। তাই আমরা বলে থাকি হাইড্রোজেন ক্লোরাইড অণুটি অবিশুদ্ধ সমযোজী বন্ধন দ্বারা গঠিত। এক্ষেত্রে HCl অণুতে পোলারিটি সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে তড়িৎনাত্মকতার পার্থক্য। অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে তড়িৎনাত্মকতার পার্থক্য বিদ্যমান বলেই হাইড্রোজেন কিছুটা ধনাত্মক চার্জযুক্ত এবং ক্লোরিন কিছুটা ঋণাত্মক চার্জযুক্ত হয়েছে। ফলশ্রুতিতে হাইড্রোজেন ক্লোরাইড অণু কিছুটা আয়নিক বৈশিষ্ট্য দেখায়। অর্থাৎ আমরা বলতে পারি দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হলেও যদি তাদের মধ্যে তড়িৎনাত্মকতার পার্থক্য বিদ্যমান থাকে, এক্ষেত্রে পোলারিটি সৃষ্টি হবে এবং ওই অণুটি আয়নিক বৈশিষ্ট্য দেখাবে। তাহলে সমযোজী বন্ধনে আয়নিক বৈশিষ্ট্য কতটা হবে বা হবে কি না তা বোঝার জন্য আমাকে অবশ্যই পরমাণুগুলোর তড়িৎনাত্মকতার মান জানা থাকা জরুরি। এক্ষেত্রে সমযোজী বন্ধন গঠিত হয় অধাতব পরমাণুগুলোর মধ্যে। এই কারণে অধাতব কিছু পরমাণুর তড়িৎনাত্মকতার মান আমাদের জানা থাকা দরকার। যেমন হাইড্রোজেন গ্রুপ 1 এর মৌল, এর তড়িৎনাত্মকতা 2.1। 17 অর্থাৎ হ্যালোজেন গ্রুপের ফ্লোরিনের তড়িৎনাত্মকতা 4, ক্লোরিনের তড়িৎনাত্মকতা 3, ব্রোমিনের 2.8, আয়োডিন 2.5, অ্যাস্টাটিন 2.2। 16
গ্রুপের অক্সিজেনের তড়িৎনাত্মকতা 3.5, সালফারের 2.4, সিলেনিয়াম 2.5। 15 গ্রুপের নাইট্রোজেনের তড়িৎনাত্মকতা 3, ফসফরাসের 2.1, 14 গ্রুপের কার্বনের 2.5। এই মৌলগুলো সাধারণত অধাতব, অর্থাৎ এরা সমযোজী বন্ধন সৃষ্টি করে। এক্ষেত্রে সমযোজী বন্ধন সৃষ্টির পর ওই যৌগে কতটা পোলারিটি সৃষ্টি হবে, অর্থাৎ সে কতটা পোলারিটি দেখাবে, তার মধ্যে কতটা আয়নিক বৈশিষ্ট্য সৃষ্টি হবে, তা নির্ভর করে তড়িৎনাত্মকতার পার্থক্যের উপর। দুটি মৌলের মধ্যে তড়িৎনাত্মকতার পার্থক্য যত বেশি, ওই যৌগটি তত বেশি পোলার, অর্থাৎ যৌগটি তত বেশি আয়নিক বৈশিষ্ট্য দেখাবে। এক্ষেত্রে আমরা একটি প্রশ্ন দেখি, হাইড্রোজেন হ্যালাইডগুলোর মধ্যে কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? হাইড্রোজেন হ্যালাইডগুলোর ক্ষেত্রে হাইড্রোজেনের তড়িৎনাত্মকতা 2.1, কিন্তু একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তড়িৎনাত্মকতার মান ধীরে ধীরে কমতে থাকে। ফ্লোরিনের 4, ক্লোরিনের 3, ব্রোমিনের 2.8, আয়োডিনের 2.5। এই কারণে তড়িৎনাত্মকতার পার্থক্যের মান সবচেয়ে বেশি হয় হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে, অর্থাৎ 1.9। হাইড্রোজেন ক্লোরাইডে পার্থক্য 0.9, হাইড্রোজেন ব্রোমাইডে পার্থক্য 0.7, হাইড্রোজেন আয়োডাইডে পার্থক্য 0.4। অর্থাৎ যত আমরা উপর থেকে নিচে যাই হাইড্রোজেন হ্যালাইডগুলোর ক্ষেত্রে দেখা যায় তড়িৎনাত্মকতার পার্থক্য কমতে থাকে। অর্থাৎ তড়িৎনাত্মকতার পার্থক্য যেহেতু কমে, পোলারিটির মাত্রা কমে, আয়নিক বৈশিষ্ট্য কমে, এ কারণে গলনাঙ্কও কমে। তাই হাইড্রোজেন আয়োডাইডের গলনাঙ্ক সবচেয়ে কম এবং হাইড্রোজেন ফ্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে বেশি। সুতরাং হাইড্রোজেন হ্যালাইডগুলোর গলনাঙ্কের সঠিক ক্রম হবে হাইড্রোজেন ফ্লোরাইড গ্রেটার দেন হাইড্রোজেন ক্লোরাইড, গ্রেটার দেন হাইড্রোজেন ব্রোমাইড অ্যান্ড গ্রেটার দেন হাইড্রোজেন আয়োডাইড। এক্ষেত্রে প্রশ্ন হতে পারে তড়িৎনাত্মকতার পার্থক্য কত হলে তা পোলারিটি দেখাবে? তো আমরা একটি তালিকা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি তড়িৎনাত্মকতার পার্থক্য যদি 0.43 মধ্যে থাকে তাহলে যৌগটি সমযোজী হবে এবং অপোলার হবে, অর্থাৎ তার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ তড়িৎনাত্মকতার পার্থক্য না থাকায় সে ধরনের অণুগুলো অপোলার সমযোজী বৈশিষ্ট্য দেখাবে। দুটি পরমাণুর মধ্যে যদি তড়িৎনাত্মকতার পার্থক্য 0.43 থেকে 1.7 এর মধ্যে হয়ে থাকে তাহলে ওই যৌগটি সমযোজী পোলার হবে, অর্থাৎ যৌগটি পোলারিটি দেখাবে। আবার দুটি মৌলের মধ্যে যদি তড়িৎনাত্মকতার পার্থক্য 1.7 বা তার বেশি হয় তাহলে যৌগটি আয়নিক বৈশিষ্ট্য দেখাবে। অর্থাৎ মৌল দুটি বাস্তবে তারা একে অপরের মধ্যে আয়নিক বন্ধন সৃষ্টি করবে। এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেনের তড়িৎনাত্মকতা 2.1 এবং ফ্লোরিনের তড়িৎনাত্মকতা 4 হওয়ার পরেও এই দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন এবং সমযোজী বৈশিষ্ট্য বিদ্যমান। এবার আমরা দেখি আয়নিক বন্ধনের সমযোজী বৈশিষ্ট্য। তো শুরুতেই আমরা একটি উদাহরণ দেখি আয়নিক বন্ধন কিভাবে সৃষ্টি হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের লাস্ট শেলে 1টি ইলেকট্রন এবং ক্লোরিনের লাস্ট শেলে 7টি ইলেকট্রন, অর্থাৎ সোডিয়ামের অষ্টক পূরণের জন্য 1টি ইলেকট্রন ছেড়ে দেওয়া জরুরি, আবার ক্লোরিনের অষ্টক পূরণের জন্য 1টি ইলেকট্রন জরুরি। ফলে সোডিয়াম 1টি ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে সোডিয়াম অষ্টক পূর্ণ করে এবং ক্লোরিন ওই ইলেকট্রনটি নিয়ে তারও অষ্টক পূর্ণ হয়। এভাবে গঠিত হয় সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এই দুটি বিপরীত চার্জ বিশিষ্ট আয়ন একে অপরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়, তৈরি হয় আয়নিক বন্ধন, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ। আয়নিক বন্ধনে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন এবং অপরটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট অ্যানায়ন এর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান। কিন্তু আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত কোনো অণুতে ক্যাটায়ন যদি অ্যানায়নের ইলেকট্রন ঘনত্ব আবার নিজের দিকে টেনে নেয় তার মানে বুঝতে হবে সেখানে কিছুটা সমযোজী বৈশিষ্ট্য সৃষ্টি হলো, অর্থাৎ এক্ষেত্রে পোলার আয়ন সৃষ্টি হলো। প্রশ্ন হচ্ছে পোলার আয়ন কি? আয়নিক যৌগে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেওয়াকে বলা হয় পোলার আয়ন। অর্থাৎ আয়নিক যৌগে ক্যাটায়ন ইলেকট্রন অ্যানায়নকে দান করেই তারা একে অপরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত। কিন্তু সেই ক্যাটায়ন যদি পুনরায় অ্যানায়নের ইলেকট্রন ঘনত্ব নিচের দিকে টেনে নেয় তাহলে
স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাত্রা কমে যেতে থাকে, অর্থাৎ ওই যৌগের মধ্যে শক্তিশালী আয়নিক বন্ধনের মাত্রাটাও কমে যেতে থাকে। ফলে তাদের মধ্যে সমযোজী বৈশিষ্ট্য দেখা যায়। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি বেরিলিয়াম অক্সাইড। বেরিলিয়াম 2টি ইলেকট্রন দান করে বেরিলিয়াম 2+ আয়ন গঠন করে, আবার অক্সিজেন ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড 2- আয়ন গঠন করে। এক্ষেত্রে বেরিলিয়াম এবং অক্সাইড দুটি বিপরীত চার্জ বিশিষ্ট আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে বেরিলিয়াম অক্সাইড আয়নিক যৌগ গঠন করে। তবে বেরিলিয়াম 2+-এর পোলারায়ন ক্ষমতা থাকায় বেরিলিয়াম 2+ অ্যানায়ন হতে, অর্থাৎ অক্সাইড 2- আয়ন হতে ইলেকট্রন ঘনত্ব পুনরায় নিজের দিকে টেনে নেয়। ফলে অক্সাইড আয়নের কিছুটা আকার বিকৃতি দেখা যায়, অর্থাৎ অক্সাইডের চারদিকের ইলেকট্রন ঘনত্ব কিছুটা বেরিলিয়ামের দিকে ঝুঁকে পড়ে। যেহেতু বেরিলিয়াম অক্সাইড আয়ন হতে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেয়, অর্থাৎ ওই যৌগে পোলারায়ন সৃষ্টি হয়। আর পোলারায়ন সৃষ্টি হয় মানেই ওই যৌগের মধ্যে কিছুটা সমযোজী বৈশিষ্ট্য দেখা যায়। আমরা জানি সমযোজী বন্ধন সৃষ্টি হয় দুটি মৌলের মধ্যে ইলেকট্রন শেয়ারিংয়ের ফলে। বেরিলিয়াম ইলেকট্রন অক্সাইড আয়ন গঠনের সময় অক্সিজেনকে দিয়েছিল, আবার সেই ইলেকট্রন যেহেতু সে নিজের দিকে টেনে নিচ্ছে, অর্থাৎ অক্সাইড আয়ন হতে ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেওয়াকে আমরা যেহেতু বলছি পোলারায়ন, পোলারায়নের ফলে অক্সাইড আয়নের ইলেকট্রন ঘনত্ব কিছুটা দুই পরমাণুর মাঝামাঝি আসার সম্ভাবনা দেখা যায়। ফলে ওই অণুর মধ্যে আয়নিক বন্ধনের মাত্রা কমে যেতে থাকে, অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য সৃষ্টি হতে থাকে। অর্থাৎ পোলারায়ন যত বেশি হবে ওই যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বেশি দেখা যাবে। এখন আমরা দেখি পোলারায়ন কত বেশি হবে এটি কিসের উপর নির্ভর করে। পোলারায়ন কত বেশি হবে তা ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী ফাজান। ফাজানের নীতি অনুযায়ী পোলারায়ন বেশি হওয়ার শর্ত হলো ক্যাটায়নের ছোট আকার, অ্যানায়নের বড় আকার, ক্যাটায়নের অধিক চার্জ ঘনত্ব, অ্যানায়নের অধিক চার্জ ঘনত্ব, ক্যাটায়নের ছদ্ম নিষ্ক্রিয় গ্যাস কাঠামো। তো আমরা প্রথমেই শুরু করি ক্যাটায়নের ছোট আকার। অর্থাৎ ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলারায়ন তত বেশি হবে, আর ওই যৌগে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি দেখা যাবে। উদাহরণ হিসেবে আমরা দুইটা অণু চিন্তা করতে পারি, বেরিলিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড। এক্ষেত্রে অক্সাইড অ্যানায়ন দুটি সেম, কিন্তু বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ক্যাটায়ন দুটি ভিন্ন ভিন্ন। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ক্যাটায়নের মধ্যে বেরিলিয়াম ক্যাটায়নের আকার ছোট, ফলে বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের তুলনায় অধিক পোলারায়ন ক্ষমতা দেখায়। ফলে বেরিলিয়াম যখন অক্সিজেনের পাশে থাকে তখন অক্সাইড অ্যানায়ন হতে অধিক পরিমাণ ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেয়, অর্থাৎ অধিক পোলারায়ন সৃষ্টি হয়। ক্যাটায়নের আকার যত ছোট হয় তত ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের কাছাকাছি যেতে পারে, আর ক্যাটায়নের নিউক্লিয়াস অর্থাৎ তার নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন অ্যানায়নের ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিতে পারে। ফলে ক্যাটায়নের আকার যত ছোট হয় তত সে অ্যানায়ন হতে ইলেকট্রন নিজের দিকে টেনে নিতে পারে, অর্থাৎ পোলারায়ন তত বেশি হয় এবং সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হয়। সুতরাং আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম অক্সাইড এবং বেরিলিয়াম অক্সাইডের মধ্যে বেরিলিয়াম অক্সাইডের পোলারায়ন বেশি এবং সমযোজী ধর্মও বেশি। 2 নম্বর হলো অ্যানায়নের বড় আকার। অ্যানায়ন যত বড় হবে পোলারায়ন তত বেশি হবে এবং ওই যৌগে সমযোজী বৈশিষ্ট্যও তত বেশি দেখা যাবে। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি বেরিলিয়াম অক্সাইড এবং বেরিলিয়াম সালফাইড। এক্ষেত্রে বেরিলিয়াম ক্যাটায়ন সেম, কিন্তু অক্সাইড এবং সালফাইড আয়ন দুটির মধ্যে সালফাইড আয়নের আকার বড়। সালফাইড আয়নের আকার যেহেতু বড়, তাহলে তার সর্বশেষ শক্তি স্তর হতে নিউক্লিয়াসের দূরত্ব একটু বেশি, তাই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস খুব দৃঢ়ভাবে ধরে রাখতে পারে না। ফলে বেরিলিয়াম যখন সালফাইডের কাছে আসে তখন সালফাইডের সর্বশেষ শক্তি স্তর হতে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে অধিক পরিমাণে টেনে নিতে পারে।
তাই বেরিলিয়াম অক্সাইডের তুলনায় বেরিলিয়াম সালফাইডে পোলারায়ন ঘটে বেশি, অর্থাৎ সেখানে অধিক সমযোজী বৈশিষ্ট্য দেখা যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাটায়নের অধিক চার্জ ঘনত্ব, অর্থাৎ ক্যাটায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে ফাজানের নীতি অনুসারে পোলারায়ন তত বেশি হবে এবং ওই যৌগে সমযোজী বৈশিষ্ট্যও তত বেশি দেখা যাবে। এক্ষেত্রে আমরা জেনে নিই চার্জ ঘনত্ব আসলে কি। যে কোনো আয়নের ক্ষেত্রে চার্জ ঘনত্ব সমান ওই আয়নের চার্জ ডিভাইডেড বাই তার আয়তন, অর্থাৎ আয়তন আমরা বুঝতে পারবো তার ব্যাসার্ধ থেকে। কোনো ক্যাটায়নের ব্যাসার্ধ যত বড় হবে তার আয়তনও তত বেশি হবে। সেক্ষেত্রে চার্জ ঘনত্ব আমরা যদি দুটি মৌলের মধ্যে তুলনা করতে চাই, দুটি মৌলের আকার যদি প্রায় সমান হয়ে থাকে, যার চার্জ বেশি হবে তার চার্জ ঘনত্ব বেশি হবে। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি ম্যাগনেসিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড। এক্ষেত্রে অক্সাইড অ্যানায়ন সেম, কিন্তু ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম ক্যাটায়ন ভিন্ন ভিন্ন। ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এই দুটি ক্যাটায়নের আকার প্রায় সমান। এক্ষেত্রে ম্যাগনেসিয়াম 2+ এবং অ্যালুমিনিয়াম 3+। ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে 2+ এবং অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে এক্ষেত্রে 3+। তাই ম্যাগনেসিয়াম 2+ এর তুলনায় অ্যালুমিনিয়াম 3+ এর চার্জ ঘনত্ব অনেক বেশি। ফলে ম্যাগনেসিয়াম 3+ অক্সাইড আয়ন হতে অধিক পরিমাণ ইলেকট্রন ঘনত্ব তার নিজের দিকে টেনে নিবে, অর্থাৎ এক্ষেত্রে পোলারায়ন বেশি হবে। সেজন্য আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম অক্সাইডের থেকে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অধিক পোলারায়ন ঘটায় এবং সেখানে অধিক সমযোজী বৈশিষ্ট্য দেখা যায়। সুতরাং ম্যাগনেসিয়াম অক্সাইডের তুলনায় অ্যালুমিনিয়াম অক্সাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি। 4 নম্বর পয়েন্ট অ্যানায়নের অধিক চার্জ ঘনত্ব। ফাজানের নীতি অনুসারে অ্যানায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। এক্ষেত্রে আমরা উদাহরণ দেখি ম্যাগনেসিয়াম ফ্লোরাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম ক্যাটায়ন দুটি সেম, কিন্তু একটিতে ফ্লোরাইড আয়ন, একটিতে অক্সাইড আয়ন। ফ্লোরাইড আয়নের চার্জ হচ্ছে -1, অক্সাইড আয়নের চার্জ -2। অক্সাইড এবং ফ্লোরাইড আয়ন দুটির আকার প্রায় সমান, কিন্তু ফ্লোরাইডের চেয়ে অক্সাইডের চার্জ বেশি, অর্থাৎ ফ্লোরাইডের চেয়ে অক্সাইডের চার্জ ঘনত্বও বেশি। তাই ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের থেকে ম্যাগনেসিয়াম অক্সাইডে ম্যাগনেসিয়াম আয়ন অধিক পরিমাণ ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিতে পারবে, কারণ ফ্লোরাইডের চারপাশে একটি অতিরিক্ত ইলেকট্রন আছে, কিন্তু অক্সাইডের চারপাশে দুটি অতিরিক্ত ইলেকট্রন আছে। তাই ফ্লোরাইডের তুলনায় অক্সিজেনের ক্ষেত্রে তার চারদিকে ইলেকট্রন নিজের নিউক্লিয়াস দ্বারা ধরে রাখাটা অনেক বেশি কঠিন, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড আয়ন থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিতে পারবে বেশি। তাই ম্যাগনেসিয়াম ফ্লোরাইডের তুলনায় ম্যাগনেসিয়াম অক্সাইডে অধিক পোলারায়ন ঘটে এবং সেখানে অধিক সমযোজী বৈশিষ্ট্য দেখা যায়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাটায়নের সদ্য নিষ্ক্রিয় গ্যাস কাঠামো। তো এক্ষেত্রে আমাদের আগে জানা দরকার সদ্য নিষ্ক্রিয় গ্যাস কাঠামো কী। আমরা দুটি উদাহরণ দেখি ম্যাগনেসিয়াম 2+ এবং জিঙ্ক 2+। ম্যাগনেসিয়াম 2+ আয়নের ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ দ্বিতীয় শক্তি স্তর অষ্টকপূর্ণ। অপরদিকে জিঙ্ক 2+ আয়নের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় তার তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 18টি। তো আমরা জানি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 18টি। এক্ষেত্রে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস অবশ্যই নিষ্ক্রিয়, কারণ তার সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ, কিন্তু সেটি সরাসরি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো নয়। তাই এক্ষেত্রে জিঙ্ক 2+ আয়নের ইলেকট্রন বিন্যাসকে বলা হচ্ছে ছদ্ম নিষ্ক্রিয় গ্যাস কাঠামো। তাহলে ম্যাগনেসিয়াম 2+ এবং জিঙ্ক 2+ আয়ন দুটির ক্ষেত্রে আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম 2+ নিষ্ক্রিয় গ্যাস কাঠামো এবং জিঙ্ক 2+ এ রয়েছে ছদ্ম নিষ্ক্রিয় গ্যাস কাঠামো। ম্যাগনেসিয়াম 2+ এবং জিঙ্ক 2+ এর আকার যদি আমরা দেখি, ম্যাগনেসিয়াম 2+ আয়নের আকার হলো 72 পিকোমিটার, অপরদিকে জিঙ্ক 2+ এর আকার হচ্ছে 74 পিকোমিটার, অর্থাৎ প্রায় একই। কিন্তু ম্যাগনেসিয়াম 2+ এর ছদ্ম নিষ্ক্রিয় গ্যাস কাঠামো নেই, অপরদিকে জিঙ্ক 2+ এর ছদ্ম নিষ্ক্রিয় গ্যাস কাঠামো বিদ্যমান। ফলে জিঙ্ক 2+ আয়নের পোলারায়ন ক্ষমতা বেশি। তাই ম্যাগনেসিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইডের মধ্যে
তুলনা করলে দেখা যায় জিঙ্ক অক্সাইডে জিঙ্কের পোলারায়ন ক্ষমতা বেশি হয়, সেখানে অধিক পোলারায়ন ঘটে এবং অধিক সমযোজী বৈশিষ্ট্য দেখা যায়। এখন প্রশ্ন হলো, সদ্য নিষ্ক্রিয় গ্যাস কাঠামো থাকলে তার পোলারায়ন ক্ষমতা কেন বেশি হবে? তো আমরা দেখি, জিঙ্ক 2+ আয়নের ক্ষেত্রে তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 18টি। ইলেকট্রন সংখ্যা সর্বশেষ শক্তি স্তরে যত বেশি হয়, এক্ষেত্রে ওই স্তরের ইলেকট্রনগুলো তার নিউক্লিয়াস দ্বারা কম পরিমাণে আকৃষ্ট হয়। একে বলা হয় আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্ট। তো আমরা একটু ভালো করে বুঝে নিই যে আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্ট কী। যে কোনো একটি পরমাণুর বাইরের একটি শেলের ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা কিছুটা কম আকৃষ্ট হয়, যতটা আকৃষ্ট হওয়ার কথা তার থেকে একটু কম আকৃষ্ট হয়। এক্ষেত্রে কিছুটা কম আকৃষ্ট হয়, এটি তার ভিতরের স্তরের ইলেকট্রনগুলোর দ্বারা বাধা সৃষ্টির কারণে। অর্থাৎ জিঙ্ক 2+ আয়নের তৃতীয় শক্তি স্তরে যে 18টি ইলেকট্রন আছে, সেগুলো তার নিউক্লিয়াস দ্বারা একটু কম পরিমাণে আকৃষ্ট হয়। এক্ষেত্রে তার দ্বিতীয় এবং প্রথম শক্তি স্তরের ইলেকট্রনগুলো বাধা সৃষ্টি করে, একটি আচ্ছাদন প্রভাব সৃষ্টি করে। অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনকে নিউক্লিয়াস যেন যথেষ্ট পরিমাণে আকর্ষণ না দেখাতে পারে, তার জন্য বাধা সৃষ্টি করে দ্বিতীয় এবং প্রথম শক্তি স্তরের ইলেকট্রনগুলো। তাই এটাকে আমরা বলে থাকি আচ্ছাদন প্রভাব বা শিল্ডিং ইফেক্ট। সদ্য নিষ্ক্রিয় গ্যাস কাঠামো যেহেতু এখানে বিদ্যমান, তাই জিঙ্কের সর্বশেষ শক্তি স্তরে 18টি ইলেকট্রন, তাই এখানে শিল্ডিং ইফেক্টের মাত্রাটা অনেক বেশি। অপরদিকে ম্যাগনেসিয়াম 2+ আয়নে তার বাইরের শেলে ইলেকট্রন হচ্ছে মাত্র 8টি, অর্থাৎ তার ক্ষেত্রে শিল্ডিং ইফেক্ট থাকলেও তা খুবই কম। অর্থাৎ জিঙ্ক 2+ আয়নে শিল্ডিং ইফেক্ট থাকায় এর নিউক্লিয়াসের অন্যান্য ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা কিছুটা রিজার্ভ রয়ে যায়। এই কারণে জিঙ্ক 2+ আয়ন যখন অক্সাইড আয়নের কাছাকাছি আসে, তখন অক্সাইড আয়ন হতে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বেশি দেখায়, অর্থাৎ বেশি পোলারায়ন ঘটায়। এ কারণে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং জিঙ্ক অক্সাইডের মধ্যে তুলনা করলে দেখা যায় ম্যাগনেসিয়াম অক্সাইডের থেকে জিঙ্ক অক্সাইডে পোলারায়ন বেশি ঘটে, তাই জিঙ্ক অক্সাইড অধিক সমযোজী প্রকৃতির হয়ে থাকে। তো আশা করি তোমরা এই বিষয় দুটি ভালোভাবে বুঝেছ। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে, যদি মনে হয় কোথাও বুঝতে পারোনি, তাহলে কমেন্টের মাধ্যমে তোমরা সমস্যাগুলো জানাবে, আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি তোমাদের জন্য আরও 5টি কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি, তোমরা 1 সপ্তাহ সময় নিয়ে কোয়েশ্চেনগুলো সমাধান করবে, এবং যদি সেখানেও কোনো প্রবলেম হয় আমি তোমাদেরকে পরবর্তীতে সমাধান করে দিব। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।